যেহেতু সাংবাদিকের সাথে চিত্রনায়িকা চিত্রনায়ক ইন্ডাস্ট্রির একটা বন্ধুত্ব আছে, একজন আরেকজনের পরিপূরক। সো লিমন ভাই দেশের সিনেমা জগৎ বিনোদন জগতের অন্যতম একজন বড় সাংবাদিক, তাকে আমরা পেয়েছি এবং তার তোমার সাথে একটা সেগমেন্ট আছে, তার কিছু কোয়েশ্চেন আছে আমার কাছে, সেগুলো তোমাকে সরাসরি আজকে লিমন ভাই জিজ্ঞেস করবে। যদিও গত 2-2.5 বছরে তোমার সাংবাদিকদের সাথে ওরকম ইন্টারাকশন এরকম হয়নি, সো ইটস দ্য টাইম, fasten your seat belt. ওকে লিমন ভাই, ঈদ মোবারক। ঈদ মোবারক। কেমন আছেন? আজকে তো মানে দুজন সুন্দরীকে দেখছি, আরো বেশি ভালো আছি। থ্যাংক ইউ সো মাচ লিমন ভাই। নুসরাত ফারিয়া আছে, পাটাকা গার্ল আমাদের সাথে, এন্ড ইউ নো দ্যাট। আপনি আগে বলেন, তার সাথে কথা বলার আগে আমাকে আপনার ঈদ কেমন কাটলো? অবশ্যই অনেক আনন্দের। কুরবানির ঈদ তো সবসময় কিছু দায়িত্বের বিষয় থাকে, সেই দায়িত্ব পালনের পাশাপাশি ভালোই আনন্দময় ছিল। গরু না খাসি? গরু গরু। ওকে, আচ্ছা ফারিয়াকে দিয়ে দিলাম, কথা বলেন। ফারিয়াকে জিজ্ঞেস করেন, কি জিজ্ঞেস করার আছে আপনার? আচ্ছা, আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? এই তো ভালো। ঈদ মোবারক। ঈদ মোবারক ভাইয়া। জিজ্ঞেস বলতে কি, মানে কোনো আনুষ্ঠানিক বিষয় না। নুসরাত ফারিয়া বাংলাদেশের ছবি যে একজন, মানে কি বলবো, যারা নারীরা যারা কাজ করে তাদের জন্য খুবই প্রেরণার একটা জায়গায় আছে। তো সিরিয়াস কিছু বিষয়ের আগে আমি শুরুতেই ঈদ, যেহেতু ঈদের আনন্দ নিয়ে কথা হচ্ছে, একটা বিষয় জানতে চাই। আমি জানি যে নুসরাত ফারিয়ার গাড়ির প্রতি একটা ফ্যাসিনেশন আছে এবং জুতার প্রতি। তো নুসরাত ফারিয়ার বাড়িতে এখন আসলে কত জোড়া জুতা আছে, একটু মানে আপনার ভক্তরা জানুক, যদি বলেন। এখন মনে হয় কত হবে, বেশি নাই, আগে অনেক ছিল। তো যত এখন বড় হচ্ছি তত আমার কাছে মনে হচ্ছে যে টাকা পয়সা একটু বুঝে শুনে খরচ করতে হবে। এখন কত আছে, 150-200 মতো। ও বাবা, তাও বলছে বেশি না। মানে আল্লাহ একটু হাইটটা কম দিয়ে পাঠিয়েছে, তো জুতার প্রতি একটু ঝোঁকটা একটু বেশি, তাই। মানে এটা কি যে কোনো ব্র্যান্ডের জুতাই পরেন নাকি দেখা যায় যে কিছু মানে স্পেসিফিক ব্র্যান্ড আছে, ওগুলো ছাড়া আসলে জুতা পরে খুব একটা আরাম পাই না। আর কারণ যেহেতু আমি অনেক স্টেজ পারফরমেন্স করি, হিলসটা খুব দরকার হয়, তো সেজন্য দেখা যায় একটু ভালো জুতা না হলে লোয়ার ব্যাকের জন্য ইস্যু হতে পারে, যে কোনো সময় অ্যাক্সিডেন্ট হতে পারে আর কি। আরে একটা জিনিস জানতে চাবো আপনার কাছে। আমরা জানি যে আপনি খুব মানে সংগ্রামের মধ্য দিয়ে ইন্ডাস্ট্রিতে এই পর্যন্ত এসেছেন এবং আপনি সবিজের নানান পথে আপনি চলেছেন, নানান বাঁক আপনার এবং নানান পরিচয় যুক্ত হয়েছে। আপনি উপস্থাপনা দিয়ে শুরু করেছিলেন, সিনেমা করেছেন, তারপর হচ্ছে গান করেছেন। তো এই যে নানান পথে চলা, নানা এবং মডেলিংয়ে আপনি খুব বেশি সম্পৃক্ত। তা আমি বলতে চাই যে সোশ্যাল মিডিয়া বলি বা বিভিন্ন গণমাধ্যমের যখন বিভিন্ন জায়গায় যাওয়া হয়, আলোচনাগুলো আসে যে নুসরাত ফারিয়া সব কিছুই খুব ভালো করেন, কিন্তু সিনেমাটা বা অভিনয়টা কম করেন এবং অভিনয়ে তার মনোযোগটাও কম। এটা একটা বিষয় যে অভিনয় মনোযোগটা আসলেই কম কিনা বা সিনেমাটা ইচ্ছে করেই কম করেন কিনা, এটা একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে যে নুসরাত ফারিয়ার ক্যামেরার সামনে যেটা হয়, যে আমরা সত্যজিৎ রায়ের মতো লোকজনকে আমরা দেখেছি সবিজে, যারা বহুমুখী প্রতিভা দিয়ে কিন্তু সবিজকে আলোকিত করেছেন এবং বিশ্বমঞ্চে এই এশিয়া মহাদেশকে একটা বড় জায়গায় নিয়ে গেছেন। কিন্তু ক্যামেরার সামনে দেখা যায় যে একাধিক কাজ করতে গেলে একটা পরিচয়ের অস্তিত্বহীনতা থাকে। তো সেই জায়গা থেকে অভিনয় কম, সিনেমা কম, এটার পাশাপাশি আমি এটাও জানতে চাই যে নুসরাত ফারিয়াকে আমরা আসলে কোন পরিচয়টাতে রিকগনাইজ করব? প্রথম কথা যেটা বললেন, সিনেমা, যখন আসলে সিনেমা করেছি তখন বছরে 3টা ছবিও রিলিজ হয়েছে। এখন আসলে কনসিডারিং আমাদের ইন্ডাস্ট্রি, ইট ইজ ভেরি ডিফিকাল্ট। কারণ যে হাউসগুলো হয়তো বা আগে অনেক বেশি মুভি প্রডিউস করতো, আসলে এখন তারা কিন্তু করছে না, টু বি ভেরি অনেস্ট। এবং যারা যে ধরনের কাজ করেছি আগে, সেই সেই মাপের বা সেই অ্যালটিটিউডের কাজ যদি আমার করতে হয়, আমার বছরে 1টা থেকে 2টার বেশি কাজের আসলে সুযোগ খুবই কম। এবং আমি আমার কোয়ালিটিতে কম্প্রোমাইজ করতে চাই না, নাম্বার 1। নাম্বার 2, চাইলে তো প্রতিদিন কাজ করা যায়। সত্যি কথা বলতে, চাইলে তো যে কোনো ধরনের কাজ প্রতিদিন করা যায়। ওয়েব সিরিজ, ওটিটি, এইটা সেটা, ইউ ক্যান ডু ইট এভরি ডে। বাট ডু আই ওয়ান্ট ডু ইট এভরি ডে? নো, আই ডোন্ট ওয়ান্ট টু ডু ইট এভরি ডে। আর যেটা বললেন অভিনয়ের ক্ষেত্রে, যে অভিনয় কম দেখা যায়, আমার কাছে মনে হয় যে যখন এমন একটা সময় ছিল যখন আমি জ্যাজের সাথে কাজ করছি, প্রথম 9টা ছবি যখন আমার হয়েছে 4 বছরে, তখন আমি একটা প্র্যাকটিসের মধ্যে ছিলাম। অভিনয়টা তো আসলে একটা প্র্যাকটিসের ব্যাপার। তারপর সেটা কমতে কমতে বছরে 2টা, কোনো বছরে 3টা, তারপর এমন একটা বছর গেল যেটা গত বছর, যে 1 বছরে আমার 3টা মুভি রিলিজ হলো, 4টা গান রিলিজ হলো। এই বছরে হয়তো বা 1টা গান, 2টা ছবি রিলিজ হবে। এটার কেন? এটা কি শুধুমাত্র আমার চুজের জন্য? তা কিন্তু না। এটার সাথে আসলে পুরো জায়গাটার সম্পৃক্ততা রয়েছে।
যেটা আমি সবসময় বলি যে বাংলাদেশের ডিরেক্টররা আমাকে নিয়ে ভাবে না, হয়তো বা এই কারণে যে স্বজনপ্রীতি কম আমার প্রতি, অথবা আমি একটু বেশি একটু আটশোরা টাইপের, একটু কম হাসি কম জাজের সঙ্গে কি কোনো কারণে আপনার কোনো দূরত্ব তৈরি হয়েছে না? না, আমার কোনো মানে দূরত্ব তৈরি হয়নি। এটা ইটস ভেরি নর্মাল যে আপনি একটা জায়গায় যাবেন। যখন আমি জ্যাজে ছিলাম আমি নিউ কামার ছিলাম, আমি টানা 9টা ছবি করেছি, তারপর আরেকজনকে কাস্ট করা হয়েছে। দিস ইজ আ প্রসেস। আমার আগে মাহি ছিল, মাহির পরে আমি এসেছি, আমার পরে আরেকজন এসছে। সো দিস ইজ আ ভেরি সিম্পল প্রসেস। এটা সব আর্টিস্ট ম্যানেজমেন্ট কোম্পানিতেই হয়। এখন আমি যদি এটা মনে ক্ষোভ ধরে বসতে রে আমার বাদ দিয়ে দিছে, দ্যাটস মাই প্রবলেম। আফটার দ্যাট আই অলসো ডিড ওয়ার্ক। আমি বাইরে কাজ করেছি, আমি কলকাতায় কাজ করেছি এবং আমি বাংলাদেশে কাজ করছি। সো এরকম না যে তাদের সাথে জন্য আমার কোনো ক্ষোভ আছে। তারা যদি অন্য কাউকে নিয়ে কাজ করে থাকেন, তারা তার মধ্যে পটেনশিয়ালিটি দেখতে পেয়েছে দেখেই করেছে। এবং আমাকে প্রুভ করার জায়গাটা তখন হয়েছে যখন আমি ওই হাউস থেকে বের হয়েছি। আমি যে বেটার কাজগুলো করেছি, মুজিবের মতো সিনেমা হতে পারে, সেটা আমার গানগুলো হতে পারে, বা সেটা কলকাতার সিনেমা বিবাহ অভিযান 2 হতে পারে, ভয় হতে পারে, বাংলাদেশের মুভি শাহেনশাহ হতে পারে, অপারেশন সুন্দরবন হতে পারে। এগুলো আমার নিজের যোগ্যতায় পাওয়া। এই ছবিগুলো আমার নিজের যোগ্যতায়, ভবিষ্যতে আমার কাজগুলো আমার নিজের যোগ্যতায় পাওয়া। একটা হাউস নির্ভর হয়ে থাকাটাও কিন্তু ঠিক না। সো তাদের প্রতি আমার কোনো ক্ষোভ নেই। আমার যদি ক্ষোভ থেকে থাকে তাহলে আমি বলবো যে আমার কাছে আমার মতো চরিত্রের অফার আসে না। বাংলাদেশের সেলিব্রিটিদের মধ্যে বোধহয় আমরা এই জিনিসগুলো দেখি যে নানান পার্সোনাল বিষয়গুলো নিয়ে তারা একটু লুকোচুরি করতে চায়, সেটা হোক প্রেম, সেটা হোক বিয়ে, সেটা মানে তাদের ব্যক্তিগত যে কোনো জিনিস। ইভেন আমি যদি আপনার কাছে জানতে চাই, কারণ এটা নিয়ে একটা আলোচনা হয়েছিল আমাদের গণমাধ্যমে যে নুসরাত ফারিয়া অসুস্থ ছিলেন, হাসপাতালে ছিলেন, একটা নিউজ এসছে, কিন্তু স্পেসিফিক কোনো তথ্য গণমাধ্যমের হাতে আসেনি। তো এই যে অসুস্থতা নিয়ে লুকোচুরি আমরা দেখি অনেক সময়, শুধু আপনারটাই যে তা না, এর কি আসলে স্পেসিফিক কোনো কারণ আছে কি না? কারণ আপনি ইন্টারন্যাশনালি মুভ করেন এবং আপনি মিডিয়াটাকে খুব একটু 8-10 জনের চাইতে অন্যভাবে দেখেন বলেই আমরা বিশ্বাস করি, অন্তত আমি বিশ্বাস করি। তো সেই জায়গা থেকে এটা জানতে চাই যে এই যে ব্যক্তিগত জীবনের এই লুকোচুরিটা গণমাধ্যমের সঙ্গে বা দর্শকের সঙ্গে, এর কি আসলে কোনো যৌক্তিকতা আছে কিনা, বা আপনার হাসপাতাল, আপনার অসুস্থতা নিয়েও আপনি আজকে একটু আমাদেরকে জানাবেন যে আপনার কি অসুখ হয়েছে, এটা একটু আমরা ডিটেলস জানতে চাই। এখানে আসলে লুকোচুরির কিছুই নেই। আল টেল ইউ ওয়ান থিং, এগুলো খুব পার্সোনাল ব্যাপার। আমি পছন্দ করি আমার পার্সোনাল লাইফটাকে পার্সোনাল রাখতে, যেটা ওকে একটু আগে আমি আগে বলেছিলাম যে আমার একটা স্পিচ অনেক ভাইরাল হয়েছে। সো আমি আমার কাজ দিয়ে ভাইরাল হতে চাই। আমি অসুস্থ, আমি কি ব্র্যান্ডের গাড়ি চালালাম, আমি কত দামি কাপড় কিনলাম, কোথায় কাঁদলাম, এগুলো আসলে আমার কাছে একটু আনকমফোর্টেবল লাগে যদি আমি ওভাবে, মানে যেমন আমি রিসেন্টলি একটা ইন্টারভিউতে যখন আমাকে করা হয়েছে আমি কেঁদে দিয়েছি, আমি রিকোয়েস্ট করেছি প্লিজ এগুলো দিয়েন না, মানুষজন মনে করবে সহানুভূতি অ্যাট্রাক্ট করার জন্য কাঁদছি। বাট আমি কারণ একটা স্ট্রং মেয়ে, আই অলওয়েজ পোর্ট্রেট মাইসেলফ অ্যাজ আ স্ট্রং ওম্যান। সো এই যে ব্যাপারগুলো আমার কাছে মনে হয় এগুলো যতখানি ডিসক্রিট থাকা যায়, যতখানি আসলে না জানানো যায় ততটাই বেটার। বাট কেউ যদি জানাতে চায় এটা তার পার্সোনাল চয়েস, আমি খুব একটা পছন্দ করি না। নুসরাত ফারিয়ার সঙ্গে কথা বলতে ভালো লাগে কারণ সে উত্তরগুলো খুব চমৎকার দেয়। থ্যাংক তো ইউ। যাই হোক, আমরা আরো একদিন অন্য কোনো দিন মুক্ত আলোচনা করবো এগুলো নিয়ে। But ইনশাআল্লাহ। আমি একটা জিনিস শুধু জানতে চাই, অ্যাজ এ নিউ মিডিয়া হিসেবে ইউটিউবকে বাংলাদেশের প্রেক্ষাপটে আপনি কিভাবে দেখেন? ওয়েল, ইউটিউব ইজ আ কমপ্লিট ডিফারেন্ট ইন্ডাস্ট্রি, যেটা ডিজিটাল ইন্ডাস্ট্রি বিলং করে, ইনফ্লুয়েন্সার। এবং আমি যেটাকে বলি যে এখন আমরা তারকা যদি শুধু তাদেরকে বলি যারা পর্দায় কাজ করে বা টেলিভিশনে কাজ করে, তারা কি শুধুমাত্র এখন তারকা? যারা অ্যাক্টিং করে, স্পেশালি অ্যাক্টর, অ্যাক্ট্রেস, সিঙ্গার অ্যান্ড দ্য ডিরেক্টর, এটাই তো আমাদের মূল মানে চাবিকাঠি আমাদের ইন্ডাস্ট্রি। বাট এখন 2024-এ এসে কিন্তু এন্ড অফ দ্য ডে ইউ হ্যাভ টু বি অ্যান এন্টারটেইনার। আপনি সিনেমা করেও মানুষকে বিনোদন দিতে পারেন, আপনার কন্টেন্ট যেটা আছে সেটা ক্রিয়েট করে আপনি মানুষকে বিনোদন দিতে পারেন। বিকজ গ্লোবালি আসলে প্ল্যাটফর্মটা এমন একটা জায়গায় চলে গেছে যে তাদেরকে আমরা বাদ দিতে পারছি না, আসলে তারাও অনেকটাই বেশি ইম্পর্টেন্ট। বাট আমি আসলে ওই দুনিয়াটা থেকে একটু আলাদা দেখে আমি হয়তোবা রিলেট করতে পারবো না, যেটা আপনি বললেন যে আর্টিস্টরা ঘোষণা দিয়ে ইউটিউবারদেরকে জানিয়ে কোথাও যাচ্ছে। আমি তো হার্ডলি 1-2 সাংবাদিককেই চিনি, আমি ইউটিউবার দিকে কোথা থেকে চিনবো? সো আমি আসলে ওই ব্যাপারটাতে অনেক পিছনে পড়ে আছি, সেজন্য হয়তো আমি একটু ভাইরাল কম হই নাকি। ওকে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ লিমন ভাই আমাদের সাথে যুক্ত হবার জন্য।